স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মালার কথায় বিরক্তি প্রকাশ পায় মায়ার চোখে মুখে। এই নিয়ে খানিকটা বার হয়েছে মালাকে মায়া নিজের ক্লাসরুমের রাস্তাটা মুখস্থ করিয়েছে। প্রত্যেকবারই একই অবস্থা, বারবার ভুলে গিয়ে মায়ার সামনে করুণ বিলাপ জুড়ে বসে। আজকে মালার জন্য ঠিকঠাক ক্লাসটা অবধি করতে পারেনি মায়া, বারবার মালার জন্য বের হতে হয়। কালকে রুবিন বিষয়টির সূত্র ধরেই মালাকে মায়ার বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছে হিনা খান। এবার থেকে মায়ার সাথেও মালাও সবসময় স্কুলে আসবে। যতক্ষণ মায়া স্কুলে থাকবে ততক্ষণ মালাকেও থাকতে হবে বাধ্যতামূলকভাবে, যার সূত্র হয়েছে আজ সকাল থেকেই। মালার সাথে সাথে এবার থেকে মায়ার স্কুল ড্রাইভারও থাকছে সারাদিন স্কুলের মধ্যে। উদ্দেশ্য মায়াকে সেফ রাখা, মায়া তদারকি করা, কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে চোখে রাখা। এতে মায়ার কোনো আপত্তি না থাকতেও কিন্তু বিপত্তি ঘটে মালাকে নিয়ে। বারবার মায়ার বলার এবং দেখিয়ে দেওয়ার পর ভুলে যাচ্ছে মায়ার ক্লাসরুমটি। কিছুক্ষণ পরপর ঘুরে ফিরে এই দিক সেদিকে ছুটে বেড়াচ্ছে মায়াকে উচ্চস্বরে চিৎকার করে ডাকতে ডাকতে, যার ফলস্বরূপ প্রতিটা ক্লাস টিচারের ক্লাসে ব্যাঘাত ঘটছে। তেমনি মায়াও লজ্জা সংকোচবোধে কেটেছে আজকের দিনটি মালার জন্য। যদিও কোনো টিচারের জন্য মায়া বা মালাকে কিছু বলেনি, কারণ তাদেরও আরাফ খান সতর্কবার্তা দিয়ে রেখেছেন মায়ার সম্পর্কে, যার জন্য মায়াকে প্রাধান্য সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে কিছুক্ষণ পরপর মায়া ক্লাস টিচারকে বলে বের হতে হয়েছে এবং মালাকে সান্ত্বনাস্বরূপ বুঝিয়ে সুঝিয়ে কমন রুমে বসিয়ে আসতে হয়েছে যে মায়ার কিছু হয়নি, সে ঠিক আছে। কিন্তু মালার ধারণা যদি আবারও মায়ার ক্লাসের কেউ মায়াকে আঘাত করে বসে, তো সেটার জন্য অকালে মালার গরদান যাবে হিনা খানের কাছে। নিজের সেফটি চিন্তা করে বারবার ছুটে আসা মায়ার কাছে নিজের শর্টকাট মেমোরি লসের জন্য অতি সূক্ষ্ম রাস্তাটুকু ধরে রাখতে পারছে মাথার মধ্যে, যার ফলে বারবার ভুলে বসা মায়ার ক্লাসের রাস্তাটুকু। মায়া বিরক্তির চোখ আওড়ায় মালার মুখপানে, বিন্দু বিন্দু ঘাম কপালের আশেপাশে। মালা এক হাতে ওড়না আঁচল টেনে নিজের ঘর্মাক্ত কপাল মুছে নিয়ে বোকা হেসে হাত বাড়ায় মায়ার কাঁধ থেকে স্কুল ব্যাগটি নিতে নিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল, আপামনি চলেন যাইকে তাড়াতাড়ি, আজকের ছোট স্যার যাইব গা দেশ থেকে। বড় ম্যাডাম তুমগো তাড়াতাড়ি যাইতে কইছে, এখন চলেন যাইকে তাড়াতাড়ি। সামনে আমগো লাইকা ড্রাইভার হারাই লইছে, চলেন চলেন। মালার পাঁচমিশালি কথায় বিরক্তি যেন আরও ভেসে ওঠে মায়ার মুখোদয়। মালার উদ্ভট সব কথাবার্তা বেশিরভাগই বোঝে না মায়া, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাকিয়ে থাকে মালার মুখপানে। প্রথম প্রথম মালার কথাবার্তা অদ্ভুত মনে হলেও দিনে দিনে মনে হয় মালা ইচ্ছা করেই এইসব পাঁচমিশালি অদ্ভুত কথাবার্তা বলে বেড়ায়। তাই মালার প্রসঙ্গে বেশ একটা মনোযোগ হলো না মায়া। বিরক্তি নিয়ে গটগট করে উল্টো রাস্তা ধরে হাঁটা ধরে। উদ্দেশ্য পায়ে হেঁটে বাসায় যাবে আজ। মায়াকে নিজের গাড়ির দিকে যেতে না দেখে মালা পেছন থেকে উত্তেজনায় পা চালিয়ে মায়ার পিছন পিছন দৌড়ে এসে বলে ওঠে, আপামনি কই যান? আমগো গাড়ি তো এই দিকে না ওই দিকে, তো আপনি কই যান? বিরক্তির রেশ টেনে মায়া কাটকাট গলায় জানায়, গাড়িতে নয়, পায়ে হেঁটে বাসায় ফিরবো আজ। আমার সাথে যেতে চাইলে চলো, নয়তো বাই। আপামনি কি কন সব? বড় ম্যাডাম শুনলে আমাকে আস্ত রাখবো না। চলেন তাড়াতাড়ি যাইকে গাড়ি কইরে। হাঁটলে 3 মিনিটের রাস্তা 10 মিনিট লাগবো আমগো। এমনও আজকে তারা আছে আমগো ছোট স্যারের লাইকে। বললাম তো হেঁটে যাবো বাসায়। মায়ার কথায় এক প্রকার বাধ্য হয়ে মালাকে রাজি হতে হয়। মায়ার পিছন পিছন হাজির হয় স্কুল গেটের সামনে এক হাতে স্কুল ব্যাগটি নিয়ে। দুজনেই একত্রে স্কুল গেট ফুটপাথ ধরে 2 কদম এগিয়ে যেতেই পিছন থেকে ডাক দেয় মায়ার স্কুল ড্রাইভার। তিনি মায়াদের বের হয়ে যেতে দেখে দৌড়ে আসেন এই দিকটায়। ড্রাইভারকে দেখে মালা মায়াকে রেখে এগিয়ে যায় সেদিকটায়। উদ্দেশ্য ড্রাইভারকে জানানো তারা এখন পায়ে হেঁটে বাসায় ফিরবে। মায়া রাস্তার এক পাশে একা দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে নিজ থেকে খানিকটা দূরে মালা ও ড্রাইভারের শোরগোলের দিকে। কিছু নিয়ে বুঝ পরামর্শ চলছে নিজের মাঝে। খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়েই হঠাৎই কেউ দৌড়ে এসে হাজির হয় মায়ার সামনে।
পায়ের শব্দে মুহূর্তেই চমকে উঠে তাকায় সামনে। মায়ার চোখ সামনে নিজের সিনিয়র ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বিষণ্ণ ভরা দৃষ্টি ফেলে সেদিকে। সুন্দরতম ছেলেটি তার ফকফকা ঝকঝকা দাঁতে চমৎকার একটি হাসি উপহার দেয় মায়াকে। মায়া ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। ছেলেটি কেন এসেছে বিষয়টি বোধগম্য নয়, তবে ছেলেটিকে চিনতে পেরেছে মায়া। নিজের স্কুলে 10ম শ্রেণীর সিনিয়র ভাই হন। বেশ কয়েকদিন মায়ের আশেপাশেও দেখেছে বন্ধুমহল নিয়ে ঘুরতে, তবে কোনো কথা বলা হয়নি। শুধু মায়াকে দেখে মিটমিট করে হাসত আর তাকিয়ে থাকা ছাড়া কিছু করত। তবে এখন হুট করেই ছেলেটির মায়ার সাথে দাঁড়িয়ে পড়াতে খানিকটা অস্বস্তি ফিল করে মায়া। জড়তা নিয়ে চারপাশে চোখ বুলায় সে। স্কুল বাস প্রায় সবগুলোই ছেড়ে দিয়েছে, শুধু আর একটি বাস দাঁড়ান্ত অবস্থায় রয়েছে, সেটা ছেড়ে দেবে ভাব। কারো জন্য আটকে আছে হয়তো। মায়া সেদিকটায় এক পলক দেখে নিয়ে আবারও চোখ আউড়িয়ে তাকায় ছেলেটির দিকে। ছেলেটি নিজেও হাঁসফাঁস করছিল মায়ার সামনে অস্থিরতা নিয়ে। হুট করেই ছেলেটি মায়ার হাত টেনে ধরে আকস্মিকভাবে। মায়া চমকে উঠে ছেলেটির দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়েই হর্নের বিকট শব্দ তুলে একটি কালো গাড়ি সাঁই সাঁই করে মায়ার সামনে দিয়ে বেরিয়ে যায়। মায়া বাকরুদ্ধ দৃষ্টি তুলে সেদিকে তাকাতেই মুহূর্তে শীতল হয়ে যায় চোখজোড়া। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কালো গাড়িটির যাওয়ার দিকে। মায়ার চেনা পরিচিত সেই কালো গাড়িটি গত 2 দিন ধরে দেখে আসছে খানবাড়িতে। এটি হৃদের গাড়ি। মায়ার চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি। মায়া বাকরুদ্ধ ভাবলেশ ভাবে তাকিয়ে থাকে হৃদের গাড়িটির যাওয়ার দিকে থ মেরে। মায়ার একটি হাত তখনও সামনের ছেলেটির হাতের মাঝে ধরা ছিল। মায়ার বিস্ময়ে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে ছেলেটি আবারও হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে মায়ার। মায়া চমকে উঠে তাকাতেই দ্রুততার সঙ্গে ছেলেটি দুটো কাঠ আর কিছু চকলেট গুছিয়ে দেয় মায়ার হাতে। ব্যস্ত ন্যায় লাজুক ভঙ্গিতে বলে উঠল, এইগুলো তোমার জন্য, আর কাল আমার উত্তরটা চাই। অপেক্ষায় থাকবো তোমার। এখন আসি আমি, বাই। কথাগুলোর ইতি টেনেই ছেলেটি ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হতবাক অবস্থায় মায়াকে রেখে উঠল দাঁড়ান্ত বাসটির মধ্যে। চোখের পলকে ছেলেটি বাসে চড়ে বসতেই বাসটিও ছেড়ে দেয় আপন গতিতে, যেন এতক্ষণ ছেলেটির জন্য ওই বাসটি অপেক্ষারত ছিল। মায়া হতবাক হয়ে যায়। কী থেকে কি হলো সম্পূর্ণ বিষয়ই মাথার উপর দিয়ে যায়। বিষণ্ণ ভরা দৃষ্টি এবার কৌতূহলী হয় মুহূর্তে। হাতে থাকা চকলেট ও গার্ডের দিকে তাকাতেই কপাল কুঁচকে আসে মায়ার। হাতে থাকা কার্ডগুলো উল্টিয়ে এপিট ওপিট দেখে নিতেই হাজির হয় মালা। নিজ কার্য শেষ করে মায়ার পাশ ঘেঁষে দাঁড়াতেই আবারও উত্তেজিত দেখালো মালাকে অনেকটা। উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে না পেরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মালা, আপামনি, আপনার এইগুলা কে দিল? হায় হায়, আমি তো চরম একখান জিনিস মিস করাইছি। আপনারে আমারে ফালাইয়ে প্রেমের চিঠিটা লইয়া লইছেন। আমার লাইকে একটু অপেক্ষাও করবার পারলেন না ম্যাডাম। মালার মনোভাব এমন যে মায়া এই মুহূর্তে চরম ভুল করে ফেলেছে মালার অনুপস্থিতিতে হাতে থাকা কার্ডগুলো নিয়ে। মায়ার উচিত ছিল ঢাক ঢোল পিটিয়ে মালাকে আহ্বান জানিয়ে সম্মতি নিয়ে তারপর ছেলেটির চিঠিদ্বয় হাতে তোলা, নয়তো না। মালার কথায় মায়া বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকায় মালার দিকে। এক পলক মালাকে দেখে নিয়ে পর মুহূর্তে চোখ দুটো স্থির হয় নিজের হাতে থাকা জিনিসগুলোর মধ্যে। বিষণ্ণতা কাটিয়ে উঠতে না পেরে হাতে থাকা জিনিসগুলো দেখতে দেখতে অবুঝ গলায় বলে ওঠে, এগুলো প্রেম চিঠি মালা? আমাকে কি তাহলে প্রেম নিবেদন করলো সিনিয়র ভাইয়া? হ, তয় নয়তো কি? ক্যাডা আপনারে প্রেমের চিঠিটা দিয়ে হালাইলো তো কনাকে? একটা সিনিয়র ভাইয়া দিয়ে গিয়েছে একটু আগে, ফেরত দিতে পারেনি। তার আগেই উনি স্কুল বাস করে চলে গেলেন। যেতে যেতে বলেছে আমায় কাল উত্তরটা দিতে ভাইয়াকে। এখন এইগুলো দিয়ে আমি কি করব মালা? চিঠি নেওয়ার দায় কি এখন আমাকে সিনিয়র ভাইয়ার সাথে প্রেম করতে হবে মালা? আল্লাহ, মেলা কিছু হইয়া গেল। চিন্তা করণ লাগবো না আপামনি। এখন এইগুলো আপনার কাছে রাখেন, কাল আবার স্কুল আইয়া ফেরত দেওয়া যাইব হাতেরে। আর আপনিও কারোর লগে প্রেম করার লাগবো না।
এখন তাড়াতাড়ি লন বাসায় যাই কে, বড় ম্যাডাম নয়তো আমাকে আস্ত রাখবো না। এমনিও মেলা দেরি হয়েছে, আমগো চলেন চলেন। মালার তাড়ায় মায়াও মালার কথায় সম্মতি জানিয়ে হাতে থাকা কার্ড ও চকলেটগুলো নিয়েই ছুটে খান বাড়ির উদ্দেশ্যে। বিকাল বিলাস করতে করতে হাঁটা ধরে গন্তব্যের উদ্দেশ্যে। খান বাড়ির পার্কিং লটের সামনে পিঠ ঠেকিয়ে নিজের কালো গাড়িতে আয়েসি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। দুই পাটি দাঁতে মধ্যস্তরে সূক্ষ্ম সুচালো চকচক করা ধারালো একটি চাকু ঠোঁট দিয়ে চেপে ধরা। সুঠাম বলিষ্ঠ সাদা দেহে সম্পূর্ণ কালো পোশাক জড়িয়ে আছে। অফিসে ফর্মাল ড্রেসে আছে কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা। কোনোই অবধি ভাঁজ করা সেই শার্টের হাতা দুটো। বুকের পাশে দুটো বোতাম খুলে দিয়ে শার্টটি ছড়িয়ে দেয় গলার দুই পাশে। দু হাতে কনস্ট্রাকশনের ম্যাপ ধরে রাখা, সাথে সাথে দৃষ্টিও সেদিকে স্থির করা। ডান হাতে ব্যান্ডেজ। 1.5 হাত দূরে দাঁড়িয়ে আছে আসিফ, হৃদের গায়ের কালো কোটটি ভাঁজ করে হাতে নিয়ে। দৃষ্টি আপাতত হৃদের উপর স্থির করা মনোযোগ সহকারে। ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হৃদের বহু দলের বডিগার্ডরা। মেইলি গুনগুন শব্দ কানে আসতেই কনস্ট্রাকশনের ম্যাপ হতেই চোখ তুলে তাকায় সামনে। সদ্য খান বাড়ির বিশাল গেট ধরে মালা ও মায়া পায়ে হেঁটে প্রবেশ করছে। দুজনই প্রাণবন্ত হেসে কথা বলছে একে অপরের সাথে। হৃদ সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুঁচকে আসে মায়াকে দেখে। হৃদের দৃষ্টি অনুসরণ করে আসিফ তাকায় সেদিকে। এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে হৃদের দিকে। হৃদ দৃষ্টি সরিয়ে পুনরায় কনস্ট্রাকশনের ম্যাপে রাখে আগের নেয়। অ্যাটিটিউড দাম্ভিকর্য যেন হৃদের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ পাচ্ছে তীব্রভাবে। মায়া হেঁটে আসা গতিপথ দিয়েই হঠাৎই বেখেয়ালি চোখ যায় হৃদের দিকে। সাথে সাথে দৃষ্টিতে আবদ্ধ হয় হৃদের অ্যাটিটিউড ভরা দাম্ভিকর্য। নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। মায়া ছোট মস্তিষ্কে জানান দেয়, এই মুহূর্তে হৃদ ছাড়া আশেপাশে কেউ নেই। হৃদের মাত্রাতিরিক্ত রূপে প্রথম দিন থেকে আহত ছিল মায়ার ছোট মন ও মস্তিষ্ক। এখন যেন সেটা 16 আনায় পূর্ণ হয় হৃদের এই গেটাপে দেখে। পাশ থেকে মালা মায়ার কোনো সাড়া শব্দ না পেয়ে মায়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের অ্যাটিটিউডের গাম্ভীর্য মুখ। ভয়ে চমকে উঠে মায়ার মনোযোগ ভস্ম করার চেষ্টা করে বলল, আপামনি চোখ সরান ছোট স্যারের থেকে। ছোট স্যার পছন্দ না কাউরে স্যারে দেখুক। আপনার দেখার আইলে স্যারের বডিগার্ডগুলো দেখালন, কেউ কিছু কইব না। ময়ও কমু না কিছু, তাও ছোট স্যারের থেকে যায়েন না। দেখেন না স্যারের মুখে চুরি লইয়া রাখে। ছোট স্যার মেলা ডেঞ্জারাস একখান মানুষ। বাংলা ছবির ডিপজল লাহান, শুধু ডিপজল মেলা কালা ছিল, ছোট সাহেব মেলা সুন্দর। মালার কথাগুলো ভালো চোখে নিল না মায়া। এই মুহূর্তে চরম বিরক্ত সে মালার উপর। মায়ার ধারণা মালা হৃদের নাম বানিয়ে মিথ্যা রটাচ্ছে ওর কাছে, কারণ মায়ার জানা মতে হৃদকে কখনোই খারাপ কিছু করতে পারে না। সুন্দর মানুষগুলো কখনো খারাপ হয় না, বরং অনেক ভালো হয় তাদের সুন্দরের মতো। হৃদও ঠিক তাই। হৃদ কখনো খারাপ কিছু করতে পারে না, আর না করতে জানে। কই মায়া তো কখনো শোনেনি হৃদ খারাপ লোক, আর না দেখেছে হৃদকে খারাপ কিছু করতে। তাহলে কেন সে অন্যের কথায় সুন্দর মানুষটিকে ভুল বুঝবে, খারাপ বলে জানবে? রাগান্বিত চোখে জেদি গলায় বলে উঠল মায়া, আমি ওনাকে দেখবো, আমার ওনাকেই দেখতে ইচ্ছে করে। হৃদ ভাইয়া ভালো, খুব ভালো। তুমি খারাপ, ভীষণ খারাপ, যাও তো তুমি। আস্তাগফিরুল্লাহ। আপামনি ভালো কথা কইল দোষ। আল্লাহ ভালার জামানা কি শেষ হয়ে আইল গো নাকি দুনিয়া থেকে? মই কি ভুলভাল জায়গায় আয়া পড়ছি? মোর মতো ভালো মানুষ কি দুনিয়ায় আর জায়গায় আইব না? না। মালার পরপর কথায় এবার বড্ড বিরক্ত প্রকাশ পায় মায়ার চোখে মুখে। আপাতত সে হৃদকে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে ইচ্ছুক না। তাই মায়ার এত রাগ ও বিরক্তিটা মালাকে ঘিলার হতাশাতায় মুখপানের থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় তাকায় হৃদের দিকে।
এবার মালার কথা অনুযায়ী হৃদের ঠোঁট চেপে ধরে রাখা সুচালো চকচকে চাকুটি দিয়ে তাকায়। মুহূর্তেই আঁতকে ওঠে মায়া ভয়ে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হিম ধরে যায় সারা শরীর জুড়ে। মায়া কখনো হৃদের এই রূপ দেখেনি গত 2 দিনে। হৃদকে কখনো ছুরি চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি। এইভাবে এই প্রথম। তাই ভয় ভীতি জড়তা কাজ করছে নিজের মধ্যে। সে রাতেও হৃদের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে। এখন আবার গোমট অবস্থা, হৃদকে চাকু চেপে ঠোঁটে রাখতে দেখে যেন মুহূর্তে ভয়টা শিউরে ওঠে মায়ার মাঝে। মায়া ভয়ে চুপসে যায়, বাধ্য অপরাধী ন্যায় হৃদের দিকে নিজের ভয়ার্ত দৃষ্টি ফেলে মালার সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে চুপচাপ। মায়া হৃদের বরাবর হতেই আবারও চোখ তুলে তাকায় হৃদের হাতে থাকা ম্যাপ হতে। দুজনের চোখাচোখি হয়। কপাল কুঁচকে মায়াকে পর্যবেক্ষণ করে আবারও চোখ আউড়িয়ে তাকায় মায়ার ডান হাতে চেপে ধরে রাখা কার্ড ও চকলেটগুলোর দিকে। কুচকানো কপালটা এবার আরও তীক্ষ্ণ হলো। সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কনস্ট্রাকশনের ম্যাপ তুলে দেয় আসিফের হাতে। হাত বাড়িয়ে আসিফ সেটি নিতেই হৃদ মায়ার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় বুঝায় এখান থেকে চলে যেতে। হৃদের হঠাৎ এমন মুড সুইংয়ের কারণ বুঝতে না পেরে হৃদের ইশারা অনুযায়ী আসিফ সহ বাকি বডিগার্ডগুলো চলে যেতে উদ্যোগ নিতেই এক পলক সূক্ষ্ম দৃষ্টি স্থাপন করে মালা ও মায়ার দিকে আসিফ। 2 ঠোঁটের ভাঁজে থেকে ধারালো ছুরিটি ব্যান্ডেজ করা ডান হাতে নিয়ে গাম্ভীর্য মুখে হাতের ইশারায় মায়াকে উদ্দেশ্য করে ডেকে বলে উঠল হৃদ। ইউ কাম হিয়ার। থামে মায়া, সেই সাথে থামে মালার পদচারণও। হৃদ মায়া দুজনেরই দৃষ্টি প্রথম থেকে একে অপরের দিকে স্থির ছিল। এবার মালার দৃষ্টিও স্থির হয় হৃদের মাঝে। ভয়ার্ত দৃষ্টিতে হৃদের হাতে চাকুটা দেখে নিয়ে মুহূর্তেই বার কয়েক শুকনো ঢোক গিলে মালা ভয়ে সিটিয়ে ফিসফিসে বলে ওঠে, আপামনি দিলেন তো ফাঁসাইয়া, মানা করছিলাম শুনলেন না। কেন তাকাইছিলেন ছোট স্যারের দিকে? হ্যাঁ, আহান স্যার ছুরি লইয়া দাঁড়ায় আছে আমগো পেটে ডুহানের লইকে। এখন আপনিও মরবেন, সাথে আমারও মারলেন। মালার রাশ ভারী কষ্টের কথাগুলো কানে ভেদ করতে পারল না মায়ার। হৃদকে এই মুহূর্তে ভয় পেলেও হৃদের শান্ত একটি ডাকি ছিল মায়ের জন্য বাধ্যতা বচন। তাই নিজের গতিপথ পাল্টিয়ে বাধ্য মেয়ের মতো এগিয়ে যায় হৃদের সামনে। মায়ার পিছন পিছন মালাকে আসতে দেখে হৃদ বিরক্তিতে হাতের ইশারায় বোঝায় মালাকে চলে যেতে। হৃদের ইশারা অনুযায়ী মুহূর্তেই মালা দৌড়ে পালায় প্রাণ বাঁচানোর তাগিদে মায়াকে রেখে, যেন এতক্ষণ মালা হৃদের ছোট একটি ইশারার জন্যই অপেক্ষা করে বসেছিল। মায়া ঘাড় বাঁকিয়ে মালার দৌড়ে চলে যাওয়ার দিকে এক পলক তাকায় ভয়ার্থ দৃষ্টিতে। পর মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে আবারও তাকায় হৃদের বিরক্তি মাখা মুখশ্রীতে। আবারও চোখাচোখি হয় দুজনের। মায়া নিজের দৃষ্টি সরিয়ে বাধ্য মেয়ে নেয় 2 কদম হেঁটে এগিয়ে এসে হৃদের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে। হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে চোখ আওড়িয়ে মায়াকে উপর থেকে নিচ অবধি পর্যবেক্ষণ করে। হাতে চেপে ধরে রাখা গিফটগুলো দেখে নিয়ে শানিত শান্ত ভেজা গলায় বলে উঠল হৃদ। হাতে কি? ইতস্তত গলায় নিচু স্বরে। পেয়েছি এটা। নিজের একটা ভ্রু উঁচু করে বলে উঠল হৃদ। পেয়েছেন নাকি দিয়েছে কেউ? দিয়েছে। স্বামী থাকা সত্ত্বেও নিয়েছেন? এই মুহূর্তে হৃদের কথার মানে বুঝে উঠতে পারছে না মায়া। বিয়ে ছাড়া স্বামী হয় না এই বিষয়টি মায়ার বোধগম্য, কিন্তু মায়ার কখনো বিয়ে হয়েছে কিনা সেই বিষয়ে বোধগম্য নয়। হৃদের সাথে বাচ্চাকালের পুতুল বিয়ে, সে বাচ্চাকালেই ভুলে বসে আছে, জানা নেই বিষয়টি। আর না পরিবারের কেউ মায়াকে এই বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেছে। খান বাড়িতে আসার প্রথম রাতে যাও হিনা খান মায়াকে জড়িয়ে ধরে একবার হৃদের বউ বলে সম্বোধন করেছিল, কিন্তু হৃদ ফিরে আসার সাথে সাথে মায়াকে আবারও জানানো হয় সে কারো বউ নয়, হৃদেরও না। হেনা খান সেদিন এমনটা করেছিল হৃদ থেকে মায়ার আসল পরিচয়টি গোপন রাখার জন্য, যাতে হৃদ মায়ার সম্পর্কে সতীরা অবগত হতে না পারে। কিন্তু
ততক্ষণে হৃদের মায়ার সত্যিটা সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল। হেনা খানের বলা উক্তিতে ভিত্তি করে মায়া নিজের অবুঝতায় বিপদ ডেকে এনে সহজ সরল স্বীকারোক্তি হৃদকে বলে উঠল। আমার স্বামী নেই তো, দাদি বলেছে আমি সিঙ্গেল। কপাল কুঁচকে বলে উঠে, তাই সিঙ্গেল আপনি? সিঙ্গেল হলেই আপনাকে সবার থেকে সব কিছু নিতে হবে? মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে, ছেলেটাকে? সিনিয়র ভাইয়া একটা। নিজের করা প্রশ্নে মায়ার সহজ সরল স্বীকারোক্তিতে বিরক্তিটা যেন আরও বাড়ে হৃদের। রাগে চোয়াল শক্ত হয়ে আসে। মেয়ে আসলেই কি এতটা সরল, নাকি হৃদের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটা বুঝতে পারছে না হৃদ। গাঢ় সন্দেহ দৃষ্টিতে মায়ার দিকে ফেলে শক্ত গলায় বলে উঠল, হাতে থাকা জিনিসগুলো দাও আমাকে। হৃদের কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো হাতে থাকা চকলেট কার্ডগুলো তুলে দেয় হৃদের হাতে। হৃদের হাতে থাকা ছুরিটি গাড়ির উপর রেখে হাত বাড়িয়ে মায়ার হাত থেকে সেগুলো নেয়। চকলেটগুলো এক পলক দেখে নিয়ে স্থির দৃষ্টি রাখে লাল গোল্ডেন সংমিশ্রণে বড় দুটো কার্ডের দিকে। হাতের ভাঁজে রেখে কার্ডগুলো উল্টিয়ে চোখ বুলায় কার্ডের ভিতরে লেখা প্রেমপত্রের দিকে হৃদ। সূক্ষ্ম দৃষ্টিতে সেকেন্ড 10 সেই প্রেমপত্রের চোখ স্থির করে মুহূর্তে হাঁক ছেড়ে আসিফকে ডেকে বলে উঠল হৃদ, আসিফ, সাবান, পানি, টাওয়েল, স্যাভলন, স্যানিটাইজার সবকিছু 2 মিনিটের মধ্যে চাই আমার। ডু ইট ফাস্ট। হৃদের হাঁক ছাড়া গলার শব্দের মুহূর্তে কেঁপে ওঠে মায়া। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদের এই মুহূর্তে রাগান্বিত দৃষ্টির মানে বুঝতে না পেরে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। অপরাধীর ন্যায় ধীর গলায় বলল, আমি দাদি যাব ভাইয়া। উত্তর করল না হৃদ। মায়া হৃদের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদের সামনে ভয়ে সিটিয়ে। হৃদের কথা অনুযায়ী মিনিট 2 একের মধ্যে সব কিছু নিয়ে হাজির হয় আসিফ। সার্ভেন্ট দিয়ে একে একে সব কিছু আনিয়ে রাখে হৃদের সামনে। হৃদের দৃষ্টি অনল মায়ার দিকে, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে আসিফের দিকে চকলেট কার্ডগুলো দিতে দিতে ভরাট গলায় বলে উঠল, আসিফ, চিঠিগুলো রাখতো। রাত জেগে চিঠিগুলো বসে পড়ে দেখতে হবে আমায়। চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটাও যাচাই তো বিশেষ প্রয়োজন আছে, তাই না? ভুলভাল চিঠি তো আর প্রেম নিবেদন হয় না। তাই চিঠি ও চিঠির মালিক সহ বাজিয়ে সংশোধন করে তারপর না হয় তোর ম্যাডামকে দেয়া যাবে তার এই প্রেম নিবেদনের চিঠিখানা। ততক্ষণ না হয় আমার কাছেই থাকুন। হৃদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে আসিফ বলে উঠল। কথাগুলো বলেই আসিফ প্রস্থান করে। হৃদ দক্ষ হাতে মায়ের ডান হাতটা টেনে সাবান স্যাভলন মিশ্রিত ঠান্ডা পানিতে চুবিয়ে চেপে ধরে শক্ত করে। হৃদের আকস্মিক ঘটনায় মায়া ভরকে গিয়ে তাল সামলাতে না পেরে বসে পড়ে নিচে। নিজের বাম হাতে হৃদের এক হাত খামচি দিয়ে ধরে ব্যথায় কুকড়ে উঠে বলল, ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমায়। কথাগুলো কানে ঢুকলো না হৃদের। হৃদ নির্মমতার ন্যায় শক্ত হাতে জোরে ঘষা মাজা করে মায়ার হাতটি পরিষ্কার করতে থাকে। দলা বেঁধে জীবাণু সব মায়ার হাতে লাগানো, যেটা হৃদ এই মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে। মায়ার নরম তুলতুলে হাতটি হৃদের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টকটকে আবরণ ধারণ করে। একটা সময় মায়া ব্যথায় কাতর হয়ে ভয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে হৃদের সামনে। মায়ার কান্নায় বিরক্তি চোখে এক পলক দেখে নিয়ে নিজের কাজে মনোযোগী হয় হৃদ। একটা সময় নিজের কাজ শেষ করে পুনরায় মায়াকে টেনে আবারও দাঁড় করায়। সার্ভেন্টের হাত থেকে টাওয়াল নিয়ে মায়ার হাতটি ভালোভাবে মুছে দিয়ে সেখানটায় জোরপূর্বক জোরে স্যানিটাইজার ঘষে দেয়। মায়া ব্যথায় জর্জরিত হয়ে বাম হাতে নিজের মুখে চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে। হৃদের হঠাৎ রেগে যাওয়াটা মায়ার কাছে সম্পূর্ণ নতুন। হৃদকে ঘিরে এবার মায়ার ছোট মনে ভয়ের পাহাড় জমা হচ্ছে। হৃদকে খারাপ লোকের দলে ফেলতে যাচ্ছে। ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে মায়ার। হৃদ চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করে চলে যেতে বলে। হৃদের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতেই হৃদ শক্ত গলায় জানায়, লুক, আমার ব্যবহৃত টিস্যুতেও কারো স্পর্শ পছন্দ নয় আমার। সেখানে তোমার হাতে অন্য কারোর স্পর্শ থাকবে, সেটা মেনে নেয়ার ছেলে আমি না। আজ বলছি বোঝানোর খাতিরে, কাল কিন্তু বলবো না। কাল হিতে বিপরীত কিছু ঘটবে। নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি।
তুমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে জড়িত আছো। যতদিন না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরে আমার পছন্দ নয়। অন্যের ব্যবহৃত জিনিস হৃদ খান ব্যবহার করে না, বরং হৃদ খানের ছুঁড়ে ফেলা জিনিস মানুষ করিয়ে নেয়। তোমার ক্ষেত্রেও তাই। তোমাকে ছুঁড়ে ফেলার পর তুমি যা খুশি তাই করতে পারো, আই ডোন্ট কেয়ার। তোমার 18 বছর হলে ডিভোর্স পেয়ে যাবে তুমি, ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার। আমার বউয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শ থাকবে, এটা চরম ইগোতে লাগবে আমার। হৃদ খানের ইগোতে লাগা তার নীতির বাইরে। ডিভোর্সের পর এক ছেলে নাকি শত ছেলের স্পর্শ নিয়ে যে শরীরে মাখাবে সেটা তোমার পার্সোনাল ম্যাটার, তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। কিন্তু আমার নামে জড়িত থাকা অবস্থায় কোনো কিচ্ছু আমি মেনে নেব না। হ্যাভ গট ইট। মায়ার ছোট্ট মনে হৃদের জন্য এক আকাশ সমান ভয় সৃষ্টি হয়েছে। অবচেতন মনটা এখন বিষিয়ে উঠছে হৃদের আপত্তিকর আচরণে। বিষণ্ণতায় ঘেরা মায়ার মন কৌটাতে। মায়ার চেনা জানা হৃদ ভালো ভাইয়া থেকে খারাপ ভাইয়াতে রূপান্তরিত হচ্ছে একটু একটু করে। মায়ার বেগতিক গত 2 দিনের চেনা জানা হৃদ ভাইয়া এখন মায়া ভয় আর আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ছোট মস্তিষ্কে জানান দিচ্ছে হৃদ ভাইয়া ভীষণ খারাপ। হৃদের শান্তশিষ্ট আচরণগুলো যেমন মায়ার মন ছুঁয়ে পড়েছিল, তেমনি হৃদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটাও ছিল মায়ার জন্য বিধ্বস্ততার কারণ। হৃদের প্রতি থাকা মায়ার মনের সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে সরে সেখানটায় কালো ঘন মেঘের মতো ছেয়ে যাচ্ছে রাশি ভারী ভয়রা। মায়ার ভীষণ ভালো ভাইয়া এখন ভীষণ খারাপ ভাইয়ার রূপ নিল। মায়া তথাস্তু, সেই সাথে আতঙ্কিত হঠাৎ হৃদের সামনে পড়ে যাওয়ার ভয়ে সিটিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে হেনা খানের শাড়ির আঁচল ধরে। ধাতস্থ হয়ে ভয়ে ভয়ে নজরে বুলাচ্ছে চারিপাশে ক্ষণকালে। গায়ে এখনো সকালের স্কুলের ড্রেসটি জড়ানো, চেঞ্জ করা হয়ে ওঠেনি। বাড়ি ভরা মানুষ, চেনা পরিচিত মানুষজন, ড্রয়িং রুমে তাদের আনাগোনা, শব্দের শোরগোল সেখান থেকে ভেসে আসছে কিচেন রুম পর্যন্ত। হেনা খান দক্ষ হাতে রান্না বান্নার কাজটা সারছেন। এখন তিনি নিজের হাতে রান্না করছেন নিজের পরিবারের জন্য। হৃদের চলে যাওয়াকে ঘিরে খান পরিবারের বাকি কিছু সদস্যরা এসেছেন খান বাড়িতে। হেনা খানের বড় মেয়ে সাহেবা স্বামী ও মেজ ছেলে সোহাগকে নিয়ে এসেছে ইতিমধ্যে। আসাটা ঘন্টা খানেক পেরিয়েছে। যথারীতি আরাফ খান সাথে ড্রয়িং রুমে বসে আড্ডায় মনিত। সাহেবা আরও 2 কন্যা থাকলেও তারা আপাতত দেশের বাহিরে আছে পড়ার সুবাদে। স্বামী ছেলেকে নিয়ে আপাতত বসবাস বাংলাদেশে, তবে বছরের বার কয়েকবার লন্ডনে 2 মেয়ের কাছে গিয়ে ঘুরে আসেন সপরিবারে। বিশাল বড় কিচেনের একপাশে সার্ভেন্টরা ও সেই সারিবদ্ধভাবে দাঁড়ানো। চুলোয় ধোঁয়া উঠিয়ে ব্যস্ত হাত চালাচ্ছেন হেনা খান রান্নাতে। এত ব্যস্ততার মধ্যেও বার কয়েক মায়াকে চোখ বুলিয়ে নিয়েছে। বেশ কয়েকবার ড্রেস চেঞ্জ করার তাগিদ দিয়েছে, কিন্তু মায়া অনড়। কিছুতেই হেনা খানের শাড়ির আঁচল ছাড়ছে না, আর না কোথাও যেতে চাইছে, বরং ঘাপটে মেরে দাঁড়িয়ে আছে। মায়ার কথা একটাই, হেনা খান সাথে গেলে ড্রেস চেঞ্জ করবে, নয়তো সেইভাবেই থাকবে। রোজকার মতো এখনও হেনা খান মায়ার সব কাজ করতো বা মায়ার সাথে যেত রুম অবধি, কিন্তু ব্যস্ত হাতে রান্নাটা শেষ করে উঠতে পেরে উঠছে না। তিনি ব্যস্ত হাত চালিয়ে মায়ার দিকে আবারও তাকান। মায়াকে ভয়ে হাঁসফাঁস করতে দেখে তীক্ষ্ণ গলায় বলে উঠল, তোর কি হয়েছে সোনামা? এমন করছিস কেন? তুই কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তোর নাক মুখ ফুলে ফেকে আছে কেন? কান্না করেছিস? হৃদের রাগের ঘটনাগুলো পুনরায় মাথায় দোল খায় মায়ার। স্মৃতিচারণ করেই আঁতকে ওঠে। ভয়ে আবারও দলা পাকিয়ে আসে কান্নাটা গলায়। টলমল করে ওঠে আঁখি যুগল। ডাগর আঁখি জোড়ায় ভয় ভাবটা স্পষ্ট। ভয়ে আটখানা হয়ে গোল গোল দৃষ্টিতে তাকায় হেনা খানের দিকে। ঠোঁট ফলিয়ে কান্না ভরাট কণ্ঠে বলে উঠল, হৃদ ভাই আমাকে। দলা পাকিয়ে থাকা ভরাট কান্নাগুলো অর্ধেক কথায় কেঁদে ওঠে। কান্নার শব্দটি হেনা খানের কর্ণকুহর হতেই ব্যস্ত হাত চালিত বন্ধ করে চাপটে ধরে মায়াকে। এতক্ষণ ব্যস্ততায় মায়াকে ঠিকঠাক লক্ষ্য করতে না পারলেও মায়ার কান্নায় উত্তেজিত হয়ে ওঠেন তিনি। বিগত 1 মাসে মায়াকে এখনো পর্যন্ত কাঁদতে দেখেননি তিনি। প্রাণবন্ত প্রাণ চঞ্চল দৌড়াদৌড়ি করতে দেখেছে খানবাড়ির আনাচে কানাচে, তোতলাতে দেখেনি। এখন হঠাৎ মায়ার কান্নাটা
ভিতর থেকে নাড়িয়ে তোলে হেনা খানকে। তিনি কি মায়াকে ঠিকঠাক দেখাশোনা করতে পারেনি? সোনামা কি ভীষণ কষ্ট পেয়েছে কোনো কারণে? ব্যস্ততাটা কি সোনামাকে ভীষণ কষ্ট দিল? মায়া ছোট, সেই সাথে অবুঝ। ফুলকারিতে জমে গিয়ে চাপা উত্তেজনায় ভরাট কণ্ঠে বলে ওঠে হেনা খান, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কি হয়েছে আমার সোনামার? সে কাঁদছে কেন? রিতভা কান্নার বেগ বাড়ে বই কমে না, হেঁচকি উঠে মুহূর্তেই। হেনা খান উত্তেজনায় প্রথমবার মায়ার কথাটা লক্ষ্য না করলেও দ্বিতীয়বার মায়ার মুখে হৃদের নাম শুনে আঁতকে ওঠে। ততক্ষণে বুঝতে পারে মায়ার ভয়ের কারণ। হৃদ মায়ার মধ্যেকার কিছু ঘাটাঘাটি হয়েছে, তবে সেটা কি বোধগম্য নয়। হৃদ মায়াকে তাহলে কোনো কারণে আঘাত? বিষয়টি ভেবে ভয়ে চমকে ওঠে হেনা খান। উত্তেজিত কণ্ঠে বলল, রিত কি সোনামা কিছু করেছে? তোকেও বকেছে, আঘাত করেছে? দু হাতে মায়ার গাল আঁকড়ে ধরে হেনা খান। কথাগুলো বলেই ব্যস্ত ভঙ্গিতে চোখ বিচরণ করায় মায়ার চোখে মুখে শরীরে। কোথাও মায়া আঘাত পেয়েছে কিনা সেটা দেখতে চায়। মায়া ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। নিজের অবুঝতার বশে গমগমে বলে ওঠে, আমি কি বর বউ দাদি? রিত ভাইয়া কি আমার বর হয় দাদি? হেনা খানের ব্যস্ত ভঙ্গি মুহূর্তেই থামে। উত্তেজনা দৃষ্টির মধ্যে মুহূর্তে কৌতুক হয়ে ওঠে। চোখে মুখে পড়ল বিষণ্ণতার ছাপ। মায়ার মুখে হৃদের বউ বিষয়টি ওনাকে থামতে বাধ্য করে। মায়া হৃদের বউ, এই বিষয়টি মায়া জানলে হয়তো অবুঝতা চঞ্চলতার মুখ ফসকে বলে ফেলবে হৃদকে। স্বামী বলে দাবিও বসাবে। তাই তিনি সম্পূর্ণ বিষয়টি গোপন রেখেছে সবার থেকে। শুধু ওনারা স্বামী স্ত্রী আর দুই কন্যা সাহেবা মেহেরবান ছাড়া বাকি কারো কর্ণগোচর হতে পৌঁছায়নি বিষয়টি। সংসার স্বামীর এসব কিছুর জন্য মায়া ছোট। তাছাড়া হৃদও এখনও মানসিকভাবে প্রস্তুত নয় মায়ার সত্যটা শোনার জন্য। এই যদি এক কান দুই কান হয়ে হৃদের কানে যায় মায়া হৃদের বউ, তাহলে হৃদ বিষয়টি নিয়ে নিশ্চয়ই তাণ্ডব করবে অনায়াসে, যেটা মায়ার জন্য ক্ষতি। তাই তিনি আগে মায়াকে বড় করে তুলতে চায়, হৃদের জন্য প্রস্তুত করতে চায়, তারপর সবটা জানাতে চায় হৃদকে। আগে নয়, কিন্তু এই মুহূর্তে মায়ার মুখে হৃদের কেমন বউ হওয়া প্রশ্নটা ভেতর থেকে নাড়িয়ে তোলে হেনা খানকে তুমুলভাবে। কারণ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিল মায়াকে সে কারো বউ নয়, হৃদেরও না। হেনা খানের নিষিদ্ধ করার পরও মায়ার মুখে পুনরায় হৃদের বউ হওয়া কথাটি শুনে চমকায়। নিষ্পন্ন কণ্ঠে বলল, বড় বউ মানে? কে বলেছে এগুলো তোকে? রিত ভাইয়া। মায়ার সহজ সরল স্বীকারোক্তি আকাশ ভেঙে পড়ে হেনা খানের মাথায়। মায়া অবুঝতায় গড় গড় করে কথাগুলো বললেও হেনা খানের কাছে ছিল বিশাল বড় পাথর চাপার মতো। হৃদ মায়ার সতীটা সম্পর্কে অবগত এই বিষয়টি ওনাকে অস্থির করে তুলছে। হৃদ কতদিন ধরে জানে এই সতীটা সম্পর্কে? আর যদি জানেও তাহলে চুপ করে আছে কেন? হৃদ তো চুপ থাকার পাত্র নয়। এতক্ষণে খান বাড়িতে তাণ্ডব হওয়ার কথা। হৃদ কি সব কিছু সত্যিই জানে, নাকি মায়া বুঝতে কোথাও ভুল হচ্ছে? হৃদ সত্যি জেনেও চুপ করে আছে কেন? কি চলছে হৃদের মাথায়? খুব খারাপ কিছু নয় তো? মায়াকে আবারও ঝাপটে ধরে বুকে টেনে অস্থির গলায় বলল, সোনামা, রিত জানে তুই হৃদের বউ? সেটা রিত তোকে বলেছে বউ হোস তুই ওর? কবে বলেছে সব কথা তোকে? হ্যাঁ, আরো আগে কেন জানাসনি আমাকে এসব তুই? হেনা খানের পরপর কথার মুহূর্তেই নিজের কান্না ভুলে যায় মায়া। হেঁচকি তোলা বন্ধ করে চকচক করা দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় হেনা খানের দিকে। হৃদ মায়াকে একবার বউ বলে সম্বোধন করলেও হেনা খানের পরপর দুইবার দাবি করেছে মায়া হৃদের বউ। সেটা আঘাত, কান্না, রাগ, অভিমান, ক্ষুব্ধ সব ভুলে গিয়ে মাথায় বাড়ি খায় সে সুন্দর ভাইয়ার বউ। এবার সে সুন্দর ভাইয়ার সাথে যা কিছু ইচ্ছে করতে পারবে। এখন টুস করে সুন্দর ভাইয়ের রুমে যাবে। মায়ার ধারণা বিচরণে ইতি ঘটিয়ে খুশিতে লাফিয়ে উঠে দাঁড়ায় হেনা খানের বুক থেকে। অশ্রুসিক্ত ভেজা চোখে খুশিতে গদগদ হয়ে নিজ বাক্যে বলল, দাদি, আমি সুন্দর বরকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবো এখন? মায়ার কথায় থমথমে খেয়ে যায় তিনি।
মালা পাশ থেকে কাচুমাচু করতে থাকে। রাতে মায়াকে ওসব বলাটা উচিত হয়নি। হৃদের সামনে কিভাবে একের পর এক কথাগুলো বলে গেল সেটা এখন বুঝতে পারছে মালা। হেনা খান মায়ার কথায় মুহূর্তে বুঝতে পারলো মায়া শিওর ছিল না হৃদ মায়ের স্বামী এই বিষয়টা নিয়ে, কিন্তু উনার কথায় হয়তো শিওর হয়েছে, তাই এমন বলছে। মায়ার কথায় হেনা খানের ধারণা হয় হৃদের মায়ার সত্যিটা জানা নেই, হয়তো মায়া নিজ থেকে বলছে মায়ার বর বউয়ের কথাটা। কিন্তু তিনি মায়ার মুখে এসব বিষয়টি ভালো চোখে নিলেন না। মায়া যথেষ্ট ছোট, এমন সব উদ্ভট চিন্তাভাবনাটা নিজ থেকে আসার কথা নয়, হয়তো কেউ মায়ার মাথায় ঢেলেছে, তাই এমন মুখে বলে বেড়াচ্ছে। তিনি প্রসঙ্গ পাল্টিয়ে থমথমে মুখে বলল, তোর কোনো বর নেই, কতবার বলবো সেটা আমি? বলেছিলাম না ঋতুর স্বামী নয়, তাহলে তুই বউ হস না কারো? কে শিখিয়েছে এই বাজে কথাগুলো তোকে? হ্যাঁ, ঠোঁট কামড়ানোর চুমু কি আবার? সুন্দর ভাই আমার বর না? না, তাহলে কে আমার স্বামী দাদি? বললাম না তোর কোনো স্বামী নেই, তুই সিঙ্গেল। হেনা খানের রাগী কথায় ঠোঁট উল্টায় মায়া। নাহুদ স্বরে গাল ফুলিয়ে বলল, থাকবো না আমি সিঙ্গেল, আমাকে বিয়ে দিয়ে দাও, একটা বর এনে দাও। মায়ার বিষণ্ণ ভরা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে হেনা খান। হুটহাট মায়ার বিয়ের আবদারের কারণ বুঝতে পারছে না তিনি, তাই কপট রাগ দেখানোর চেষ্টা করে বলল, তোর বিয়ের বয়স হয়েছে যে আমি তোকে বিয়ে দেবো এখন? হ্যাঁ, এসব শিখিস স্কুলে গিয়ে তুই? তুমি 13 বছরে বিয়ে করে স্বামী পেলে, আমি কেন 15 বছরে স্বামী পাবো না দাদি? তোমার থেকে আমি 2 বছরে এগিয়ে আছি, তারপরেও তুমি জাতি ভেদে বৈষম্যের সহিষ্ণুতার ভেদাভেদ সৃষ্টি করছো দাদি। এ তো ঘোর অন্যায়, ঘোর দুর্নীতি বহিঃপ্রকাশ হচ্ছে এটা। তুমি দুর্নীতিবাজ হয়ে গেছো দাদি, আমার সাথে ঘটায় ঘটায় দুর্নীতি করছো তুমি। বেশ করেছিস, দুর্নীতি নাজ হয়েছি। কোথাকার কথা কোথা টেনে টেনে নিয়ে যাচ্ছিস? তোর বয়স হয়েছে, তোকে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, আগে তোর 20 বছর পার হোক, তারপর চিন্তা ভাবনাটা করে দেখা যাক কি করা যায়। মন খারাপ হয়ে গাল ফুলিয়ে বলল, একটা বিয়ে, একটা চুমু খাওয়ার জন্য আমাকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে দাদি। খানিকটা রেগে চোখ পাকিয়ে বলল, এই, তোকে আজকাল এইসব আজে বাজে কথা শেখায় কে? চুমু খাওয়ার জন্য বিয়ে করতে হয়? এসব কথা কে বললো তোকে? নির্বাক এক বাক্যে বলল, মালাই তো বললো। বিকট শব্দ কানে আসতেই সবাই আঁতকে উঠে সিঁড়ির উপরের দিকে তাকায়। হাসি হাসি সবার বুকখানায় মুহূর্তেই পড়ে যায় উত্তেজনার ছাপ। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষওয়ালী কণ্ঠ। উচ্চস্বরে চিৎকার শোনা যায়, কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িং রুমের সবাই ভয়ে আঁতকে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায় সেদিকে। টান টান উত্তেজনায় আরাফ খানের পিছন পিছন বাকিরাও দৌড়ে যাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরের দিকে চিৎকারের উৎস ধরে। হেনা খান ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালী কণ্ঠে চিৎকার কানে আসে। ধোঁয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তেই থামে, এক প্রকার দৌড়ে চলে যায় দোতলার দিকে। পিছন পিছন বাকি সার্ভেন্টরাও দৌড়ায়, উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই থমকে দাঁড়ালো, থেমে যায় পা দুটো আপনা আপনি। সামনের ভয়াবহ বিধ্বস্ত ধ্বংসাত্মক অবস্থায় কম্পন সৃষ্টি হয় সবার ভিতরে। ভয়রা সব দলা পাকিয়ে আসে, গলা শুকিয়ে কাট কাট হয়ে যায় সবাই। হেনা খান প্রাণপূর্ণ দৌড়ে আসে দোতলায়। হাঁপিয়ে উঠে সবার পিছন থেকে সামনে তাকাতেই নিস্তব্ধ হয়ে যায় তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে ঠায় জায়গায়। কয়েক সেকেন্ড দম নিয়ে চিৎকার করে উঠে শক্তি দিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যায় মায়ার ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে। ঝাপটে তুলে নেন মায়াকে নিজের কোলের উপর। চিৎকার করে কান্না করতে থাকেন বুক ফুলিয়ে। মায়ার ঠোঁট, নাক, কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। ঠিক সামনে দাঁড়িয়ে আছে হৃদ, দুহাত মুঠিবদ্ধ করে রাগে রি করছে। অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। কিচেন রুমের দরজায় দাঁড়িয়ে মাথা বের করে বার কয়েক উকি ঝুঁকি করে দেখে আশেপাশের সমস্ত জায়গাগুলো। হৃদকে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে গুটি গুটি পায়ে বের হয়ে আসে কিচেন রুম থেকে। উদ্দেশ্য নিজের রুমে যাওয়া, সেই সাথে নিজের পড়ুয়া স্কুল ড্রেসটি চেঞ্জ করা। হেনা খানের করা আদেশে মায়ার সাথে মালাও যাচ্ছে রুম অবধি। মায়া হৃদকে নিয়ে ভয় পাওয়াতে মালার সঙ্গ নিতে হচ্ছে এই মুহূর্তে, কিন্তু আগে হেনা খান
মালাকে কড়া শাসন করেছেন মায়াকে আজে বাজে কথা বলা ও শেখানোর জন্য। তাই অগত্যা মালাও মন খারাপ করে মায়ার পিছন পিছন যাচ্ছে গাল ফুলিয়ে। মায়া ড্রয়িং রুমের পেছনের রাস্তা ধরে স্বচ্ছ কাচের বিশাল বড় সিঁড়ি ধরে উপরে উঠতে গিয়ে একজোড়া দৃষ্টিতে আবদ্ধ হয়। মায়া চোখ আওড়িয়ে আবারও ঘাড় ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করতে গিয়ে চোখে পড়ল সেই চোখমণিতে। দুই জোড়া চোখের চোখাচোখি হয়। অপরিচিত কারোর সাথে চোখাচোখি হতেই মায়া অপরাধীর ন্যায় নিজের দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে পা বাড়ায় নিজের রুমে। ড্রয়িং রুমে সবার সাথে বসে থাকা ভার্সিটি পড়ুয়া ছেলেটির হঠাৎ চোখ আটকায় মায়ের উপর। অপরিচিত মেয়েকে খান বাড়িতে প্রথমে দেখে চমকালেও বুঝতে পারে এই মেয়েটি মায়া, যার কথা হিনা খানের মুখে শতাধিকবার শুনেছে। এই নিয়ে মেয়েটি খান বাড়িতে আসার পর থেকে শুনে আসছে মেয়েটির সম্পর্কে সে এই প্রথম মেয়েটিকে দেখা। হালকা হেসে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় সে। উদ্দেশ্য মায়ার সাথে পরিচিত হওয়া। যেহেতু মায়া খান বাড়িতেই থাকবে, তারও মাঝে মধ্যে প্রায় এই বাড়িতে আসা যাওয়া হবে নানু বাড়ি বলে, সেহেতু পরিচয় পর্বটা সেরে নেওয়া দরকার তাদের মাঝে। কথাগুলো ভেবেই সোহাগও পা বাড়ায় মায়ার উদ্দেশ্যে। সোহাগের উদ্দেশ্য সৎ থাকলে বিপত্তি সৃষ্টি হয় ঠিক কিছুক্ষণ পরপরই। মায়া ড্রেস চেঞ্জ করে বের হয় রুম থেকে। উদ্দেশ্য নিচে আবারও হিনা খানের কাছে যাওয়া। গায়ে গাঢ় সবুজ রঙের গাউন পরিহিত, গায়ে ওড়না টানতে ভুলে গেছে মায়া। মস্তিষ্ক থেকে ছুটে গেছে হৃদের বলা ওড়না জড়ানো বিষয়টি। মায়ের লম্বা চুলগুলো আগের ন্যায় বেনি করে সামনের দিকে দুই পাশে দেওয়া, দু হাতে মুঠো ভর্তি গাঢ় সবুজ রঙের রেশমি চুড়ি, পায়ে সবুজ পাথরের পায়েল। হেনা খানের করা আদেশ ড্রেসের সাথে মিল রেখে হাতে পায়ে চুড়ি আর পায়েল পরা চাই, নয়তো খুব খারাপ কিছু ঘটবে মালার কপালে। তাই হেনা খানের কথা অনুযায়ী মায়াকে রেডি করিয়ে বের হয় দুজন। মায়ার চেহারার ভাবটা গুমরানো খানিকটা। হৃদের কথাগুলো এখনো ঠিকঠাক হজম করতে পারেনি। ভয়টাও বেশ কাজ করছে নিজের মাঝে। রুম থেকে বের হতেই সম্মোহনী হয় সোহাগের চঞ্চল দৃষ্টিতে। এতক্ষণ যাবৎ সিঁড়ির পাশটায় দাঁড়িয়ে নীরবে ফোন চালাচ্ছিল সে মায়ের অপেক্ষায়। মায়ার পায়েলের ঝনঝন শব্দে চোখ তুলে তাকায় সেদিকে। ঠোঁট প্রসারিত করে শুভ্র সুলভ হেসে দাঁড়ায় মায়ার সামনে। চোখ বুলিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল, বাহ, নানুমার সোনামা তো অনেক আদরে, পুতুল পুতুল নেয়, দেখলে আদর আদর লাগে। তা পুতুলমণি, নাম কি তোমার? সোহাগের সোজা সাপটা কথায় খানিকটা ইতস্তত বোধ করে মায়া। অপরিচিত ছেলেকে নির্দ্বিধায় কথা বলতে দেখে বোকা চোখে তাকায় সোহাগের দিকে। সোহাগকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে নিজের দৃষ্টি নামিয়ে নিচে রাখে। মুখ এঁটেই চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায় বিনা বাক্য বয়ে। মায়াকে চুপ থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোহাগ মায়ার দিকে। মায়া যে তাকে ভয় পাচ্ছে সেটা ঠিক ধরতে পারছে সে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে। সোহাগের তীক্ষ্ণ দৃষ্টির মধ্য দিয়েই পিছন থেকে মালার হাসি মুখে উৎফুল্লতার সহিত এগিয়ে এসে বলল, সোহাগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মালার দিকে। মালা প্রয়োজনের থেকে বেশি কথা বলে সেটা সোহাগের আগে থেকেই জানা, তাই যথাসম্ভব মালাকে এড়িয়ে চলে এই খান বাড়িতে আসলে। কিন্তু এখনও মায়ার বদলে মালাকে উত্তর বসাতে দেখে খানিকটা বিরক্তির রেশ পড়ে সোহাগের চেহারায়। সে জানে মায়ার সম্পর্কে সব কিছু, জেনে শুনেই এসেছে মায়ার সাথে পরিচয় হতে, মায়ার সাথে সুসম্পর্ক করে তুলতে, সহজ হতে, মায়ার সাথে আগ বাড়িয়ে কথা বলা তার। কিন্তু তার আগেই মালাকে উত্তর দিতে দেখে বিরক্তি নিয়ে মালাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে বলেছি উত্তর বসাতে অন্য কারো হয়ে, যার উত্তর সে দেবে। প্রত্যেকের নিজস্ব একটা মুখ আছে বলার জন্য, তাই তোমার নিজের বাড়তি শব্দ না বয়ে চুপ থাকাটাই শ্রেয়। যাকে প্রশ্নটা করা হচ্ছে তাকে উত্তরটা দিতে দেওয়াই বেটার, আই থিঙ্কস। সোহাগের তীক্ষ্ণ গলায় কথাগুলো শুনে মুহূর্তেই চুপসে যায় মালা। নিজের আগ বাড়িয়ে কথা বলার জন্য যে তাকে এই মুহূর্তে কথাগুলো শুনতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছে মালা, তাই বাড়তি শব্দ না বয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে জায়গায়। সোহাগ মালার থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় স্থির করে মায়ার উপর। মায়াকে এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে একটা ভ্রু উঁচু করে আবারও বলে উঠল, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয় যে জানো না সেটা তুমি।
সোহাগের পরপর প্রশ্নে চোখ তুলে তাকায় মায়া। খানিকটা ইতস্তত বোধ করে ভেজা গলায় আস্তে করে বলল, মায়া। মায়া কি? শুধু মায়া, আগে পিছু কিছু নেই? রিক্তা ইসলাম মায়া। বা, নামের সাথে সাথে চেহারা গুণেরও মিল আছে দেখছি। সবটা জুড়ি মায়া মায়া ভাব তোমার। যাই হোক, আমি সোহাগ শেখ, সন অফ সাহেবা শেখ, মানে আরাব খানের বড় মেয়ের বড় ছেলে আমি। ভাই বোনের দিক থেকে দ্বিতীয়। আমার বড় ও ছোট দুইটা বোন আছে। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমাকে ভাইয়া বলে ডাকতে পারো তুমি। আমিও তোমাকে ছোট বোন হিসাবে মেনে নিলাম। যেহেতু আমার সাথে তোমার প্রায় দেখা সাক্ষাৎ হবে, সেহেতু আমাদের পরিচয় হয়ে নেওয়াটা বেটার মনে হলো আমার। তোমার কি মনে হয় এক্ষেত্রে? সোহাগের কথায় বিস্মিত চোখে তাকায় মায়া। সোহাগের মধ্যে কোনো রূপ জড়তা না দেখতে পেয়ে নিজের মধ্যে খানিকটা সহজ হয়ে আসে মায়া। বুঝতে পারে সোহাগ এই বাড়িরই ছেলে, সম্পর্কে ভাইয়া হয়। হৃদ ভাইয়ার মতো ভাইয়া হয় মায়ার। হৃদের কথা মায়ার মাথাতে আসতেই আবারও খানিকটা চমকে ওঠে, এই ভেবে যে সেও কি হৃদ ভাইয়ার মতো ভীষণ খারাপ ভাইয়া হবে, নাকি ভীষণ ভালো ভাইয়া হবে মায়ার। নিজের চিন্তায় দ্বিধা দ্বন্দ্বে ভুক্তভোগী হয়ে আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া। মায়াকে মাথা নাড়াতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে সোহাগ। এক হাতে মায়ার গাল টেনে বলল, বড্ড আদরিনী তো নানুমার সোনামা। সহজ কথাগুলো সহজে বোঝা যায়, তাই না? সোহাগের হঠাৎ এমন কাণ্ডে চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় আপাত মস্তক। এই মুহূর্তে এমন একটা কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। সোহাগ মায়াকে চোখ বড় বড় করে তাকাতে দেখে মুহূর্তেই শব্দ করে হেসে ওঠে সে। মজার ছলে এবার নিজের দুহাতে মায়ার দুগাল টেনে ধরে হাসি মুখে কিছু বলতে নেবে, তার আগেই সামনে থেকে কেউ শক্ত গলায় বলে উঠল, গম্ভীর কণ্ঠে কথা কানে আসতেই চমকে উঠে তিনজনেই সামনের দিকে। হৃদকে চোখের সামনে চোয়াল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই ভয়ে জড়সড় হয়ে যায় মায়া। সোহাগ হৃদকে দেখে হাসি মুখে মায়ার গাল ছেড়ে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কিছু বলতে নেবে, তার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত কাণ্ড। আকস্মিক ঘটনায় হৃদ মায়ার হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে শক্ত হাতে থাপ্পড় বসায় মায়ার গালে। ঝংকার তোলা হৃদের থাপ্পড়ে মুহূর্তেই শান্ত হয়ে যায় পরিবেশটা, থেমে যায় সোহাগের প্রাণবন্ত হাসিটা। চমকে উঠে হৃদের হঠাৎ কাণ্ডে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। হঠাৎ হৃদের এতটা রেগে যাওয়ার কারণটা খুঁজে না পেরে বিচলিত হয়ে দ্রুততার সঙ্গে মায়াকে ধরতে নেবে হৃদ থেকে বাঁচানোর। তার আগেই হৃদ সোহাগকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে বলল, ডোন্ট ডু দিস, স্টে অ্যাওয়ে ফ্রম হার। সোহাগ হৃদের এমন আচরণে ভরকে গিয়ে ঠাঁই জায়গায় দাঁড়িয়ে পড়ে। হৃদ সোহাগ থেকে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে মায়ার উপর। মায়া তখনও হৃদের হঠাৎ থাপ্পড়ের সাথে তাল মিলাতে না পেরে গালে হাত দিয়ে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে। শরীর টলমল করছে হৃদের শক্ত হাতে একটা থাপ্পড় খেয়েই। যখন বুঝতে পারে কি হয়েছে নিজের সাথে, তখনই শব্দ করে কেঁদে ওঠে হৃদের সামনে। হৃদ মায়াকে কাঁদতে দেখে আরও বেশি রাগে রিরি করে ওঠে মুহূর্তেই, তাই উল্টো হাতে পুনরায় থাপ্পড় বসায় মায়ার বাম গালে। এতে করে মায়া তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই হাত টেনে ধরে হৃদ। মায়ের দু বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠল, চুপ, একদম চুপ। আর একবার তোর মুখ থেকে কান্নার শব্দ বের হবে তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমার না করা সত্ত্বেও ওনা ছাড়া রুম থেকে বের হয়েছিস তুই। সেকেন্ডলি, অবাধ্য হতে না করেছি আমি, তারপরও অবাধ্য হয়েছিস তুই। বলেছিলাম আমার ডিভোর্স না দেওয়া অবধি কোনো ছেলের পাশ ঘেসবি না তুই, তারপরও গিয়ে ঘেসলি। অবাধ্য হলি, পরপুরুষের ছোঁয়া আবারও তোর শরীরে মাখালি। কেন করলি এমনটা তুই? আমার ধৈর্যের পরীক্ষা দিস তুই। বলেছিলাম না আমার ইগো হার্ট করবি না, তাও করলি। আমাকে ভালো মানুষ মনে করেছিস, আমাকে তোর মানুষ মনে হয়, হ্যাঁ?
হৃদের বুক কাঁপানো কথায় মুহূর্তেই চুপ করে যায় মায়া। ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও না পেরে ফুপিয়ে ওঠে শব্দ করে হৃদের সামনে। হৃদের ভয়ে ও থাপ্পড়ে তরতর করে শরীর কাঁপুনি দিচ্ছে মায়ার। সাথে হৃদের হিংস্র চেহারায় যান বের হয়ে আসার উপক্রম মায়ার। হৃদের এতটা ভয়ানক রাগের সাথে পূর্ব পরিচিত নয় মায়া। হৃদের অসম্ভব লাল হিংস্র চোখ জোড়া দিয়ে যেন মুহূর্তে ভস্ম করে দিতে চায় মায়াকে। মায়া হৃদের বাহুতে চেপে ধরা অবস্থায় ভয়ের সাথে সাথে নিজের দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কান্না করে ওঠে মায়া। এতে হৃদ যেন আরো ক্ষিপ্ত হয়। মায়া দুহাত টেনে মায়ের মুখ থেকে হাত দুটো সরিয়ে নিজের দুহাতে আবদ্ধ করে দুমড়িয়ে মুচড়িয়ে ধরে মায়ের পিছনে কোমরের মধ্যে। মায়াকে পিছন থেকে চাপ দিতেই ব্যথায় কুকিয়ে উঠে সাথে সাথে দু পা উঁচু করে হৃদের বুকে ঢলে পড়ে মায়া। এই বয়সে এতটা ধাঁচ শরীরে তোর, পুরুষ মানুষের ছোঁয়া এতটা পছন্দ তোর, না করা সত্ত্বেও ঢলাঢলি করে বেড়াস তুই। আমার নামে জড়িয়ে থেকে আমারই নামে কলঙ্ক করিস তুই। হ্যাঁ, জানে ভয় নাই নাকি আমার চুপ থাকাটাকে ভালো মানুষে মনে করেছিস তুই? কোনটা? হ্যাঁ চল আজকে তোকে ডেমো দেখাই, আমার অবাধ্য হলে কি হয় সেটার। কথাগুলো বলেই হৃদ মায়ের পিছনের হাত দুটো আরো শক্ত করে দুমড়ে মুচড়ে ধরে, যার ফলে মায়ার হাতের রেশমি চুড়িগুলো ভেঙে ঝরঝর করে ফ্লোরের উপর। মায়ার হাত কাটে হৃদেরও হাত। দুজনের হাতে চুড়ি ভেঙে ঢুকে যায়। তারপরও হৃদের বিন্দুমাত্র ভাবান্তর নেই। সে কোনোভাবেই মায়াকে ছাড়তে ইচ্ছুক নয়। হৃদের রাগটা যেন মাথায় চেপে বসেছে এখন। পাশ থেকে হৃদের এমন কাণ্ডে বিচলিত হয়ে পড়ে সোহাগ। দুজনের হাতের অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাই কি করছো? সারো ওকে। মায়া ছোট, অবুঝ, ব্যথা পাচ্ছে হাতে, রক্ত ঝরছে হাত থেকে, সাথে রক্ত পড়ছে তোমার হাত থেকেও। তুমি আবারও থামে সোহাগ। হৃদের লাল হিংস্র চোখের দৃষ্টিতে মুহূর্তেই চুপ করে যায় সে। হৃদ রাগে রি রি করে মায়াকে উদ্দেশ্য করে বলল, দেখছিস তোর বুলিয়া ওড়াচ্ছে সে, অল্প কিছু সময়েই দেওয়ানা বানিয়ে নিলি তোর রূপের মোহে। বাহ, তোর তো হেভি গুণ আছে ছেলেদের নিয়ে। যা, যে কাজটা আমি তোর 18তে করতাম সেই কাজটা আমি আজই করে যাব তোর জন্য। তোকে আজই ডিভোর্স দিয়ে তারপর যাব আমি। এবার ওনা ছাড়া এক ছেলে কেন, শত ছেলের সাথে ঢলাঢলি করে বেড়াস তুই, এতে আমার কিচ্ছু যায় আসে না। তোর মতো মেয়েদের কাজে এগুলা, তুই কর এবার কবে। হৃদের পরপর নোংরা কথায় চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে মায়া। হাতে ব্যথা, গালের ঝলসানো ব্যথা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে নিজের মাথাটা আস্তে করে এলিয়ে দেয় নিজের বুকে। কান্নায় টই টুম্বুর হয়ে কোনো রকম অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি ব্যথা পাচ্ছি তো ভাইয়া। হৃদের বুকে মায়ার বেখেয়ালি মাথা রাখাটায় যেন কাল হয়ে দাঁড়ায় মায়ার জন্য। এই মুহূর্তে মায়াকে হৃদের কাছে পৃথিবীর সব থেকে নোংরা জাতীয় কিছু মনে হচ্ছে। সোহাগের বেখেয়ালি স্পর্শ করাটা মোটেও পছন্দ হয়নি হৃদের। সাথে হৃদের বলার পরও মায়ার গায়ে ওড়না না জড়ানোটা ছিল হৃদের দ্বিতীয়বার রাগের কারণ। মায়াকে হৃদ পছন্দ না করলেও মায়ার গায়ে ততক্ষণ কেউ টাচ করতে পারবে না যতক্ষণ না মায়া হৃদের নাম জড়িত বউ হয়ে থাকবে। মায়ার সাথে হৃদের ডিভোর্স হওয়ার পর মায়া যা খুশি তা করতে পারবে, কিন্তু ডিভোর্স না হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না। এই মুহূর্তে হৃদ মায়াকে আর সোহাগকে একসাথে দেখে সেটা মেনে নিতে পারেনি, যার ফলস্বরূপ এমনটা করা। হৃদের ধারণা মায়া ইচ্ছাকৃতভাবে বারবার হৃদের ইগো হার্ট করছে, যেটা হৃদের নীতির বাইরে। এখনো পর্যন্ত হৃদের কথার অবাধ্য কেউ হয়নি। যারা হয়েছিল সবাই এখন পরলোক গমনোদ্যত হয়েছে। যেখানে পিছিয়ে একটা মেয়ে ধৈর্য পরীক্ষা নিচ্ছে, সেখানে বিষয়টি ভেবেই যেন রক্ত টকবগিয়ে উঠছে মাথায় হৃদের। সেই সাথে মায়ার হৃদের বুকে নিজের কপাল ছোঁয়ানোটা ছিল সেই রাগে ঘি ঢালার মতো। ছিটকে মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে পরপর দুটো থাপ্পড় বসায় মায়ার গায়ে। মায়া হৃদের সেই থাপ্পড়ে নিজের তাল সামলাতে না পেরে ছিটকে বাড়ি খায় দেওয়ালের সঙ্গে। হৃদের থাপ্পড়ের প্রহরটা এতটাই তীক্ষ্ণ ছিল যে মায়া দেওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সাথে সাথে লুটিয়ে পড়ল ফ্লোরের উপর অজ্ঞান অবস্থায় হৃদের পায়ের কাছে। মায়ার হাত লেগে সাথে সাথে পাশের বড় ফ্লাওয়ার ভাসটা ভেঙে পড়ে মায়ার সাথে ফ্লোরে। সোহাগ মায়ার পরিণতি দেখে সাথে সাথে চিৎকার করে ওঠে মায়াকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরও মায়াকে ছুঁতে পারছে না হৃদের ভয়ে। পিছন থেকে মালা হৃদের ভয়ে বিনা বাক্যে
কেঁদে ওঠে মায়ার জন্য। বিকট শব্দ কানে আসতেই সবাই আঁতকে উঠে সিঁড়ির উপর দিকে তাকায়। হাসি হাসি সবার মুখখানায় মুহূর্তেই পড়ে যায় উত্তেজনার ছাপ। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষালী কণ্ঠের উচ্চস্বরে চিৎকার। কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িং রুমের সবাই ভয়ে আঁতকে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড় লাগায় সেদিকে। টান টান উত্তেজনায় আরাফ খানের পিছন পিছন বাকিরাও দৌড়ে যাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরের দিকে চিৎকারের উৎস ধরে। হেনা খান ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালী কণ্ঠের চিৎকার কানে আসে। ধোঁয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তেই উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই থমকে দাঁড়ালো, থেমে যায় পা দুটো আপনা আপনি। সামনের ভয়াবহ বিধ্বস্ত ধ্বংসাত্মক অবস্থায় কম্পন সৃষ্টি হয় সবার ভিতরে। ভয়রা সব দলা পাকিয়ে আসে, গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় সবাই। হিনা খান প্রাণপণ দৌড়ে আসে দোতলায়, হাঁপিয়ে উঠে সবার পিছন থেকে সামনে তাকাতেই নিস্তব্ধ হয়ে যান তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে ঠায় জায়গায়। কয়েক সেকেন্ড দম নিয়ে চিৎকার করে উঠে শক্তি দিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যায় মায়ের ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে। ঝাঁপটে তুলে নেয় মায়াকে নিজের কোলের উপর। চিৎকার করে কান্না করতে থাকেন বুক ফুলিয়ে। মায়ের ঠোঁট নাক কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে হৃদ, দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে রিরি করছে। অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। দুই চোখ থেকে যেন আগুন ঝরছে। অসম্ভব লাল লাল দুটো চোখ মায়ার ফ্লোরে পড়ে থাকা দেহটির দিকে তাক করা। হৃদের রাগের ধাপটা এমন যেন এই মুহূর্তে আরো দুইটা কোষে থাপ্পড় মারার ইচ্ছা প্রবল মায়াকে। তার ইচ্ছাটা দমাতে পারল না। হেনা মায়াকে কোলে তুলে কান্না জড়িত গলায় মায়ার গালে হালকা থাপ্পড়ে হুঁশ আনার চেষ্টা চালিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, সোনামা আমার তুই কি হয়েছে তোর? দাদিমাকে বল তুই। এই তো দাদি এসে গেছে তোর কাছে। তুই সোনামা, ও সোনামা। সোহাগ নিজের উত্তেজনা দমাতে না পেরে সাথে সাথে হেনা খানের সামনে প্রায় হাঁটু গেড়ে বসে পড়ে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, নানুমা, শি ইজ লোস্ট কনসাস। মাথায় আঘাত পাওয়ার জ্ঞান হারিয়েছে একটু আগে। শি নিড ডক্টর নানুমা, দ্রুত চিকিৎসা দেওয়ার দরকার ওকে। কি হয়েছে আমার সোনামার? এতটা আঘাত পেলেও কিভাবে? ও শব্দগুলা কিসের ছিল? মাত্রই তো আমার সাথে কথা বলে উপরে এসেছিল ড্রেস চেঞ্জ করতে। আমি পাঠিয়েছিলাম মালাকে দিয়ে, তাহলে এমনটা হলো কিভাবে? কে করলো এমনটা আমার সোনামার সাথে? হৃদবাহী আঘাত করেছে, অকারণেই মায়ের উপর হাত তোলে। থামে সোহাগ অসম্ভব লাল একজোড়া চোখে নিজের উপর তাক করতে দেখে আবারও থেমে যায় সে। ভয়ের শুকনো ঢোক গেলে হৃদ সম্পর্কে অবগত, কিন্তু হুট করে মায়াকে এতটা আঘাত করার কথাটা বুঝতে পারছে না সোহাগ। সবই ঠিকঠাক ছিল, সে তো মায়ার সাথে কথা জাস্ট মজা করতে এসেছিল। তার মধ্যে দিয়েই হৃদের অপ্রত্যাশিত আচরণের বহিঃপ্রকাশ ঘটে মায়ের উপর। কিন্তু কেন এতটা অধিকার বোধ কিসের? আর কিসের বা ডিভোর্স দুজনের মধ্যে? তাহলে কি মায়া হৃদ ভাইয়ের বউ? নিজের বউকে সামান্য ছোঁয়ায় এতটা ডেসপারেট? সামান্যের জন্য? নাকি আরো কিছু আছে হৃদ ভাইয়ের মনে মায়াকে নিয়ে? I want to divorce her. হৃদের বলা এক কথায় মুহূর্তে উত্তেজনা পরিবেশটা নিমেষেই স্তব্ধ নির্বাক হয়ে যায়। মায়াকে নিয়ে টানা পোড়নের উত্তেজনায় এবার চমকে ওঠে হৃদের বিষাক্ত বলিতে। প্রত্যেকের থমকে যাওয়া দৃষ্টি ভর করে হৃদের উপর। নির্বাক নিশ্চল হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। বুক কাঁপে হৃদযন্ত্র হয়ে। হেনা মায়াকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। চোখে মুখে ভয় ভাবটা স্পষ্ট জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে কতটা আতঙ্কিত হৃদের কথায়। অশ্রু ভিজা ভয়ার্থ টলমলে চোখে হৃদের দিকে তাকায়। হৃদ আগের থেকেই জানতো মায়া হৃদের বউ। কবে থেকে জানতো এই সত্যিটা? সবটা জেনেই কি হৃদ মায়াকে আঘাত করেছে প্রতিশোধের নেশায়? কি চলছে হৃদের মাথায়? ভয়ানক কিছু করবে না তো মায়ের সাথে? হৃদের সত্যিটা জানায় বাঁচাতে পারবে তো হৃদ থেকে মায়াকে? নাকি কোনো অঘটন? তিনি থমকায়। পিছন থেকে আরাফ খান ভারী গম্ভীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, তুই কি সবটা জেনেই মায়াকে আঘাত করছিস হৃদ? স্বামীর কথায় আবারও চমকান হেনা খান। হতভম্ব হয়ে বলল, মানে তুই জানতি হৃদ মায়া তোর বউ? সেটা কিন্তু কবে থেকে? আরাফ খান হেনা খানের পরপর কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে সোহাগের। সে প্রথম থেকে হৃদের কথায় আশ্চর্য। নতুন করে নিজের নানা নানুর কথায় এবার
গাঢ় সন্দেহপূর্ণতা সৃষ্টি হয় নিজের মাঝে। তাই সেই সন্দেহপূর্ণতা নিয়েই বলে উঠল, সামাউ দা আর হাজব্যান্ড ওয়াইফ নানুমা, তাহলে কি সত্যি হৃদভাইয়ার বউ মায়া? থমথমে পরিবেশে সোহাগের প্রশ্নটি অতি নিছক মনে হয় সাহেবার। পরিস্থিতি উত্তেজনা বুঝে পিছ থেকে শক্ত গলায় ধমক স্বরে বলল, বার কয়েক মায়ার মুখের দিকে নীরব দৃষ্টি ফেলে বাধ্য ছেলের মতো উঠে চলে যায় সোহাগ। পরিস্থিতির এখনো টানা পড়েন কমেনি, সবকিছু এখনো ধোঁয়াশা। হৃদ কারো কথার উত্তর দিচ্ছে না, চোখ মুখ শক্ত করে রাগে আগের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।